কার্যকর্তারা, আমাদের রাজ্যের নেতারা দফায় দফায় গিয়ে সেখানে ধর্নায় বসতে চাইলে বা ধর্না মঞ্চ তৈরি করতে চাইলে পুলিশের সঙ্গে আমাদের খণ্ডযুদ্ধ বাঁধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, জলপাইগুড়ির সাংসদ, আরো কয়েকজন বিধায়ককেও কলকাতা পুলিশ গ্রেফতার করে। এরপরে আমরা আদালতের শরণাপন্ন হই যে আরজি করের মতো ঘটনা, যে ঘটনা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মকাণ্ডের, রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, যা একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, সেই আরজি করের ঘটনা মানুষের সামনে তুলে ধরার জন্য তার বিহিত চেয়ে এবং যখন সমাজের মধ্যে থেকে আওয়াজ উঠেছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, সেই এক দফা দাবি নিয়ে আমরা ধর্ণা অবস্থান করার জন্য কলকাতা আদালতের শরণাপন্ন হয়। গতকাল মামলাটি আমরা উল্লেখ করি। আজ মহামান্য কলকাতা হাইকোর্ট 21 থেকে 25 5 দিন ওই স্থানে যেখানে আমরা ধর্ণা করতে চেয়েছিলাম সেখানেই আমাদের অবস্থান ধর্ণা করার অনুমতি দিয়েছে। আমরা আগামীকাল বেলা 12টা থেকে লাগাতার ধর্ণায় বসবো। আমাদের প্রদেশের নেতৃত্ব সেই ধর্ণায় উপস্থিত থাকবেন। রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, আমাদের অন্যান্য নেতৃত্ব রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য সহ আমাদের সাংসদ, বিধায়করা থাকবেন। কাল পরিষদীয় দলের, মূলত বিধায়কদের দল এবং প্রদেশ পদাধিকারী যারা আছেন তারা ধর্ণা শুরু করবেন। তারপর লাগাতার 5 দিন আমাদের ধর্ণা অবস্থান চলতে থাকবে। এ ব্যাপারে হাইকোর্ট আমাদেরকে যা যা শর্ত ইত্যাদি মেনে ওই ধর্ণা অবস্থান চালানোর কথা বলেছে, আমরা একেবারে আদালতের নির্দেশকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে শান্তিপূর্ণভাবে ওই ধর্ণা অবস্থান চালাবো। একই সঙ্গে আমরা জানেন যে 22শে অগাস্ট আমাদের স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কর্মসূচির ডাক আমাদের রাজ্য সভাপতি দিয়েছেন। 22শে আগস্ট সেই কর্মসূচি বহাল থাকছে এবং স্বাস্থ্য ভবন আসার সম্ভাব্য যতগুলি রাস্তা আছে সমস্ত পথ দিয়ে সেদিন বিজেপির কার্যকর্তারা স্বাস্থ্য ভবন আসবেন। তার প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। আমরা বিধাননগর পুলিশকে এ সম্পর্কে জানিয়েছি। ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য ভবন ঘেরাও বা স্বাস্থ্য ভবন চলো যে অভিযান, সেই অভিযান একেবারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অভিযানের রূপরেখার মধ্য দিয়েই পালন করতে চায়। কিন্তু আজ দেখেছেন যে এবিভিপির একটি ছাত্র সংগঠনের তুলনায় ছোট বহরের যে স্বাস্থ্য ভবন ঘেরাও, তার উপরেও পুলিশ লাঠিচার্জ করেছে। ছাত্রদের উপর, বাচ্চা ছেলে মেয়েদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, যেখানে সেখান থেকে ছাত্রদেরকে তুলে গ্রেপ্তার করেছে। আজ যখন আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে ডক্টর ধনঞ্জয় চন্দ্রচূড় প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটি ওঠে, তখন বারংবার, অন্তত 3 বার প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারকে সামাজিক আন্দোলনের যে প্রতিবাদের রূপ, যে প্রতিবাদ দেখা গেছে, সংবিধান স্বীকৃত যে রাইট টু প্রোটেস্ট, যে প্রতিবাদ করার অধিকার আমাদের রয়েছে, তার উপর সংযমের সঙ্গে ব্যবহার করার জন্য বারবার বলেন। রাজ্যের কৌঁসুলি বারংবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বলেন যে এ ব্যাপারে একেবারে অত্যন্ত সংযমের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ব্যবহার করবে। কিন্তু সেই রায় বা আসার আধ ঘন্টার মধ্যেই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর বিধাননগর পুলিশ লাঠি চালায়, তাদের উপর জোর জুলুম করে। 16ই আগস্ট সুকান্ত মজুমদার সহ বিজেপি কার্যকর্তাদের দফায় দফায় গ্রেপ্তার করে, তাদেরকে সামান্য প্রতিবাদটুকু করতে দেওয়া হয়নি। আজও অন্যান্য বিরোধী দলের যা প্রতিবাদ চলছে, সেখানে পুলিশ অতি সক্রিয় হয়ে নানাবিধ কার্যকলাপ করছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আজকের রায়ে আজকেও প্রধান বিচারপতি আরজিকর কাণ্ডে 14th এবং 15th মধ্যরাতে বা 14ই আগস্টের মধ্যরাতে যে ঘটনা ঘটেছিল, যে ব্যাখ্যায় রাজ্য সরকার দিস না কেন, আসলে যে ওই ঘটনা কার্যত নাচে গানে ফাইটিং এ কলকাতা পুলিশ এবং তৃণমূলের লুঙ্গি ও হাফ প্যান্ট বাহিনীর যৌথ প্রযোজনা ছিল, তার কারো বুঝতে বাকি নেই। এবং সেই কারণে পশ্চিমবঙ্গ
পুলিশ বা কলকাতা পুলিশের উপর জনসাধারণের কোনো আস্থা নেই। আমরা আমাদের স্বাস্থ্য ভবন কর্মসূচি বা স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর পুলিশকে আমরা বলে দিতে চাই যে আরজি করের ক্ষেত্রে কলকাতা পুলিশ যে কাণ্ডটি ঘটিয়েছে, অন্তত পক্ষে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে ওই লুঙ্গি বা হাফ প্যান্ট বাহিনী ঢুকিয়ে অন্তত পক্ষে এই ধরনের কোনো প্ররোচনা, গোলমাল পাকানোর দায় কিন্তু আমরা নেব না। আপনারা, মানুষ দেখেছে যে জিনিস আপনারা করেন। তাই আমাদের যে শান্তিপূর্ণ যে সমাবেশ এবং শান্তিপূর্ণ ভাবে আমরা যে স্বাস্থ্য ভবন অভিযান করব, সেই অভিযানে কোন রকম প্ররোচনা যেন পুলিশের তরফ থেকে না আসে, তার অনুরোধ আমাদের এই বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়া রাজ্য পুলিশের উপর। এবং এই বিশ্বাসভঙ্গ শুধু আমাদের না, সুপ্রিম কোর্টেরও হয়েছে। তাই সম্ভবত ব্যতিক্রমী এবং ঐতিহাসিক ঘটনা যে কলকাতা শহরের মধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে গিয়ে তথাকথিত স্কটল্যান্ড ইয়ার্ড পূর্বের তার হাত থেকে নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে সুপ্রিম কোর্ট আজ তুলে দিয়েছে। তাই স্বাস্থ্য ভবন অভিযানের শান্তিপূর্ণ অভিযানের বা ঘেরাও অভিযানের মধ্যে কোন রকম অশান্তি যদি করার চেষ্টা কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ করে থাকে, করার চেষ্টা করে, তার সম্পূর্ণ দায় পুলিশের উপরই বর্তাবে। এবং এটা প্রদেশ বিজেপির বিধি সম্মত সতর্কীকরণ পুলিশের উদ্দেশ্যে। আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সব ক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রেও হয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে নানার ব্যাখ্যার জবাবদিহি করতে হচ্ছে বলে তড়িঘড়ি দুটি বিষয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা এসআইটি তৈরি করেছে রাজ্য সরকার। একটা হচ্ছে যে ওই 14 তারিখ রাতের যে গোলমাল, যে 7,000 তথাকথিত 7,000 মানুষের ঢুকে পড়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালানোর ঘটনার জন্য একটা এসআইটি, এবং আরজি কর কাণ্ডে গত কয়েক বছর ধরে, বিশেষ করে বর্তমানের যে ছুটিতে পাঠানো যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষের আমলে হওয়া আর্থিক যে অনিয়ম, সেই আর্থিক অনিয়ম নিয়ে আরো একটি এসআইটি তৈরি করা হচ্ছে। এই এসআইটি নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আমরা রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরই তৈরি করা অতীতের 6টি হাফ ডজন এসআইটি এবং তার কি আউটকাম, তার কি ফলাফল, কি হয়েছিল তা আমরা জানতে চাই। প্রথম, সারদা কাণ্ড নিয়ে এরকমই একটি এসআইটি তৎকালীন ডিজি অপরাজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করা হয়েছিল। কিন্তু সবাই জানে যে সেই এসআইটির মাথায় তৎকালীন ডিজিপি থাকলেও আসলে বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার, যিনি এখন রাজ্যের ডিজি ইনচার্জ রাজীব কুমার, তার নেতৃত্বে সেই তদন্ত হয়েছিল। সেই এসআইটির তদন্তে সুদীপ্ত সেন, সারদা সেনের কর্ণধার গ্রেপ্তার হয়েছিলেন এবং একই সঙ্গে বর্তমানে তৃণমূলের এক মুখপাত্র, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু এক প্রচুর বিস্তৃত অভিযোগ, যা সুদীপ্ত সেন, সারদার অপরকর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়, তার বিস্তৃত বয়ান আছে ইডির কাছে, প্রয়োজনে আমরা তার সেই বয়ান বের করব, আপনাদের চোখের সামনে দেখাবো কিভাবে এই এসআইটির নেতৃত্বে মিডল্যান্ড পার্ক না কি নাম ছিল সেই সময়কার অফিস, সেই অফিস থেকে ট্রাঙ্ক ভর্তি নথি এবং বিশেষ করে একটি লাল ডায়েরি তখন হচ্ছে নষ্ট করে দিয়েছিল, বা এই এসআইটির হেফাজতে তারা তুলে দিয়েছিল। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। সেই সারদা কাণ্ডের এসআইটির যিনি প্রধান ছিলেন, পরবর্তীকালে সিবিআই তার বাড়িতে তল্লাশি চালায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গত সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া এসআইটির বিশ্বাসনীয়তা বা বিশ্বাসযোগ্যতা। আমরা প্রশ্ন করতে চাই যে সারদা এসআইটির বাকি যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন। দ্বিতীয় হচ্ছে কোভিড-19 বা করোনা প্যান্ডামিকের সময় স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে যে 2,500 কোটি টাকা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সামগ্রী কেনা হয়েছিল, সেই 2,500 কোটি টাকার স্বাস্থ্য সামগ্রী নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, তৎকালীন স্বাস্থ্য ভবনের দুজন আইএস অফিসারের বিরুদ্ধে, আমি তাদের নাম নিতে চাইছি না, সেই অনিয়মের তদন্তেও
তৎকালীন স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি এসআইটি তৈরি হয়েছিল। সেই এসআইটির ফল কি, তার রিপোর্ট কি পাওয়া গেল? আমাদের কাছে যতটুকু খবর আছে, সেই 2,500 কোটি টাকার যে বরাত, সেই বরাত রাজ্যের তথাকথিত এক প্রভাবশালী আত্মীয়ার স্বামী বা আত্মীয়ার পরিবারকে তা দেওয়া হয়েছিল, সেই বরাতের কোন রকমের টেন্ডার ইত্যাদি ছাড়াই। কিন্তু এর ফলাফল কি হয়েছিল কোভিড প্যান্ডামিকের সময় তৎকালীন স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তৈরি হওয়া যে এসআইটি, তা আমরা আজও জানি না। 3, আনিস খান মৃত্যু, আমতার। আনিস খান মৃত্যুর পরেও এসআইটি তৈরি করেছিল রাজ্য সরকার। সারা রাজ্যে সংখ্যালঘুরা আন্দোলনে নেমেছিলেন, সংখ্যালঘুরা বিরক্ত হয়েছিলেন, কিন্তু এই আনিস খান হত্যা রহস্য বা আনিস খানের মৃত্যু নিয়েও এসআইটির কোনো কি হয়েছিল, এসআইটিতে কি পাওয়া গেল, তার কোনো ফলাফল আমরা জানি না। বকটুই ঘটনা, বকটুইয়ের যে গণহত্যার পরও ভাদু শেখের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এসআইটি তৈরি হয়েছিল, যে এসআইটির মূল কাজ ছিল ক্রাইম সিনের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি যারা কাজ করছিলেন এই তদন্ত করার জন্য, তাদের বিরুদ্ধে তদন্ত করা। আমরা তাও জানতে চাই যে বকটুইয়ের তৈরি করা এই যে এসআইটি, সেই এসআইটি কি পেল, সেই এসআইটি থেকে কি পাওয়া গেল, সেই এসআইটির ফল কি আছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এর জবাব দেওয়া উচিত। এছাড়া কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর বেতাজ বাদশাহ এখন জেলে ইঁদুর বেড়ালের মতো রয়েছেন, যিনি সেই শেখ শাহজাহানকে ধরার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে আধা আধি ইকুয়াল ভাগ করে দিয়ে একটা এসআইটি তৈরি করে দিয়েছিলেন। সেখানে রাজ্য পুলিশের ভূমিকা কি ছিল এবং সন্দেশখালীর জন্য গঠিত করা আদালতের দেওয়া যে সেই এসআইটির আউটকাম কি হলো, কিভাবে সন্দেশখালীর ঘটনা, মায়েদের উপর যে অত্যাচার তৈরি হয়েছিল, এই যে পিঠে বানানো সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের লুঙ্গি বাহিনী দেখিয়েছিল, তার কি ফল, সেটাও আমরা জানতে চাই। এবং সর্বশেষ আমরা বলতে চাই যে কলকাতা হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চ, বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে 5 সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ, তা 2021-এর পর ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে খুন এবং ধর্ষণের বাইরে অন্যান্য ধরনের যে ক্রাইম, সেই ক্রাইম নিয়ে একটি এসআইটি তৈরি করে দিয়েছিলেন। সেই সময় রাজ্য সরকারের যে অফিসাররা ছিলেন, সুমনবালা সাহু, রণধীর কুমার ইত্যাদি 3 জন অফিসারের নেতৃত্বে একটা এসআইটি তৈরি করে দিয়েছিলেন। হাইকোর্টের নির্দিষ্টভাবে বলা ছিল যে খুন এবং ধর্ষণ ছাড়া বাকি যে ধরনের, অর্থাৎ বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া, অপহরণ করে নিয়ে যাওয়া, ঘর লুট করা, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর যে জিনিস আমরা দেখেছি, 21-এর ভোট পরবর্তী হিংসাতে লুঙ্গি বাহিনীর এই অত্যাচার বিজেপির কার্যকর্তারা দেখেছেন। এবং প্রায় 12,000 এরকম ধরনের ঘটনা আমরা বিভিন্ন স্থানে আদালতের কাছে, এসসি কমিশনের কাছে, এসটি কমিশনের কাছে, রাজ্য সরকারের কাছে আমরা তার অভিযোগ জানিয়েছিলাম। সেই যে 12,000 অভিযোগ জানিয়েছিলাম, আর তা দেখার যে কথা ছিল এসআইটি, তার পরিণাম কি? প্রত্যেকটি ঘটনা এফআইআর করে তার তদন্ত করার জন্য এই এসআইটিকে রাজ্য পুলিশের হাতে যা ছিল, আদালত নির্দেশ দিয়েছিলেন। আমরা জানতে চাই এই 12,000 যে অভিযোগ আমরা জানিয়েছিলাম, তার জন্য তৈরি করা এসআইটি, সেই এসআইটি কি হয়েছে? অর্থাৎ আমরা গত 7টি এপিসোডে 6-7টি ঘটনার ক্ষেত্রে এই যে রাজ্য সরকারের তৈরি করা এসআইটি, তার মাধ্যমে আমরা একটা জিনিসই দেখছি যে রাজ্য সরকারের এসআইটি মানে হচ্ছে রাজ্য সরকারের বিশেষ অনুসন্ধান দল তৈরি করার অর্থ হচ্ছে বিশেষভাবে ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটি ফন্দি ফিকির তৈরি করা। তাই আরজিকর কাণ্ডে 22 তারিখ তার স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তার আগেই তড়িঘড়ি আজকে যে এসআইটি তৈরি করা হয়েছে, পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই এসআইটি তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এবং আশা করব 22 তারিখ এই ঘটনাও, এই এসআইটি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কৌশল, সেই পুরনো কৌশল সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে তা কগনিজেন্সে নেবেন এবং আরজিকর হামলার ঘটনাও সিবিআই এর হাতে, যেহেতু এই কেসে রেপ এবং মার্ডারের কেসটি সিবিআই করছে, এটি সিবিআই এর হাতে তুলে দেবেন। এবং ফিনান্সিয়াল ইররেগুলারিটিজ এর যে ঘটনা, এই ফিনান্সিয়াল ইররেগুলারিটিজ ঘটনাটি বাইরে থেকে কেউ করছে না। আমরা জানি ওখানকার ডেপুটি সুপার ছিলেন আখতার আলী বলে একজন স্বাস্থ্য আধিকারিক। সে আখতার আধিকারিক রাজ্য ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সর্বত্র লিখিতভাবে প্রমাণ সহ সেই অভিযোগ গত 1.5 বছর 2 বছর ধরে করে আসছিলেন।
এবং তার মধ্যে একটি অন্যতম যেটা ঘটনা ছিল সেটা হচ্ছে কোভিড প্যান্ডেমিকে ওই হাসপাতালে তৈরি করা স্বাস্থ্য পরিকাঠামোর জন্য যে খরচ, বিপুল খরচ পাঠানো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল, সেই খরচে বিলাসবহুল অফিস তৈরি হয়েছিল এই ডক্টর সন্দীপ ঘোষের। তাই কোভিড প্যান্ডেমিকের টাকা ছাড়া জাতীয় স্বাস্থ্য মিশন সহ এই মেডিকেল কলেজগুলির উন্নতিকরণের যে ধরনের অর্থ কেন্দ্রীয় সরকার থেকে এসছে, যার ডিফালকেশন এবং ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর কথা এই রাজ্যেরই স্বাস্থ্য আধিকারিক, যে স্বাস্থ্য আধিকারিককে এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ, মাঝখানে তার চাকরি থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, এই আক্তার আলীর করে তৈরি করা, এই সন্দীপ ঘোষের অধীনে থাকা ডেপুটি সুপারের তৈরি করা দেওয়া অভিযোগগুলি কেন ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত তদন্ত করে দেখেনি? তার উপরে এটা করার জন্য আরো একটি এসআইটি তৈরি করা হয়েছে। তাই গত 1.5-2 বছরে যা ঘটনার ধামাচাপা দেওয়া চলছে সেটাকে আরো পরিপূর্ণভাবে ধামাচাপা দেওয়ার এই চেষ্টা হবে। তার কারণ আপনারা সবাই জানেন যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের হাত অনেক লম্বা। তাই এর মধ্যে যেহেতু ফিনান্সিয়াল অ্যাঙ্গেল আছে, তাই এই সন্দীপ ঘোষের জন্য, সন্দীপ ঘোষের ইরেগুলারিটিস এর জন্য, ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর জন্য যেহেতু কেন্দ্রীয় প্রচুর কেন্দ্রীয় টাকা রয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা রয়েছে, আমরা বলবো কেন্দ্রীয় সুপ্রিম কোর্টকে বলবো, সুপ্রিম কোর্টের কাছে আমরা পিটিশন রাখবো আমাদের সুযোগ হলে পরে, যে ইডির হাতে এই তদন্ত দেওয়া হোক। তার কারণ রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কোনো এজেন্সির ওপর আর মানুষের কোনো আস্থা বা মানুষের কোনো ভরসা নেই। সার্বিকভাবে আজকে সুপ্রিম কোর্টের যে ইন্টারিম রায়টা এলো সেই নিয়ে বিজেপি কি বক্তব্য? দেখুন, আমাদের সামগ্রিকভাবে এই রায় আমরা স্বাগত জানাচ্ছি। একটি ঘটনা ঘটেছে কলকাতা শহরে, যে ঘটনা আমাদের প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে, একই সঙ্গে ভীষণভাবে আমাদের ক্রোধের জন্ম দিয়েছে এবং সমাজ আন্দোলিত হয়েছে। এবং সমাজ আন্দোলিত হওয়া কতটা তাৎপর্যপূর্ণতা আমার মনে হয় বঙ্গভঙ্গ আন্দোলনের পর বাঙালি এত বড় আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে কখনো করেনি। এই পরিপ্রেক্ষিতে একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, কঠোর মনোভাব নিয়েছেন রাজ্য সরকারের প্রতিটি ঘটনার ক্ষেত্রে। যে প্রশ্নগুলি কালকেও ডক্টর সুকান্ত মজুমদার যে 14 দফা প্রশ্ন করেছেন, আজকে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখেও এই একই প্রশ্ন ঘুরে ফিরে এসছে এবং রাজ্যের কৌশলী তার জবাব সেভাবে দিতে পারেনি। এবং এটিকে একটি বড় ঘটনা নয় যে রাজ্যে আমরা বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা বলি। কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা বললে পরে আমাদের রাজ্যের শাসক দল চিৎকার করে বলে আইন আদালত কি চলে গেছে? আমরা যদি আপনারা কেন্দ্রীয় হস্তক্ষেপ করে দেখুন, আমরা সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে প্রোটেকশন নিয়ে আসবো। আজকে সেই সুপ্রিম কোর্ট কলকাতা শহরের বুকে, কলকাতা অধীনে, পুলিশের অধীনে থাকা একটি হসপিটালে কেন্দ্রীয় বাহিনী স্থায়ীভাবে মোতায়েন করার কথা ঘোষণা করলেন। এর থেকে বড় আর কেন্দ্রীয় হস্তক্ষেপ কি হতে পারে? কিন্তু কার্যত কেন্দ্রীয় হস্তক্ষেপ, যা সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করতে চলেছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য একটি রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব যদি রাজ্যের পুলিশ বাহিনী নিতে না পারে, আর সেটা সুপ্রিম কোর্ট অনুভব করে যদি সেখানে সিআইএসএফ এর দায়িত্ব দেওয়ার কথা বলেন বা কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা বলেন, তাহলে এর চেয়ে দুর্ভাগার দেশ এই বাংলা আর কি হতে পারে? মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই কাণ্ডের নৈতিক দায় নিয়ে, তিনি যে রাজ্যটি আর চালাতে পারছেন না এবং তার দলের ভেতরেও এ নিয়ে চাপ তৈরি হচ্ছে, তাকে তিনিও যে রাজ্য চালাতে পারছেন না, তার দল থেকেও অনেকে বলছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, তার ছেড়ে দেওয়াই উচিত এবং অবিলম্বে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন। মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে আপাতত ছবি টবি আঁকুন, গান টান লিখুন, আরো কিছু বই লেখার ব্যবস্থা করুন। আদালত আমাদের দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ধর্নার কথা বলেছে। আমরা দিন রাতের ধর্না করতে চেয়েছিলাম। আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার সেই ধর্নায় টানা থাকতে চেয়েছিলেন, আমাদের পিটিশন আজকে তেমনই ছিল, কিন্তু আদালত বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যেহেতু ধর্না করতে আমাদের বলেছেন, আমরা আদালতের নির্দেশ মিলে সেই সময়তেই ধর্না করব। শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে আমাদের কাল 21 তারিখ বেলা 12টা থেকে ধর্না শুরু হতে চলেছে, শেষ হবে 25 তারিখ পর্যন্ত। প্রয়োজনে আমরা আদালতের কাছে আবার প্রার্থনা করব যে আমাদের ধর্না আরো চালাতে দেওয়া হোক। আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা
এই স্বাস্থ্য ভবনে আসার যতগুলি পথ আছে আমরা সমস্ত পথ দিয়ে স্বাস্থ্য ভবন আসার চেষ্টা করব, আসবো। যেভাবে বেলগাছিয়াতে মানে আরজিকর মেডিকেল কলেজে 14 তারিখ রাতে যে ধরনের ঘটনা, আমি তো বললাম যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের যৌথ প্রযোজনায় ওই ঘটনা ঘটেছিল, যে ঘটনা ঘটেছিল তা আমাদেরকে চিন্তায় রেখেছে। আমাদের কার্যকর্তারা সুপ্রিম কোর্ট যেরকম আজকে বলেছেন শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ আন্দোলন করব, যা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের বিরোধী দলনেতা প্রদেশ সভাপতি দিলীপ দাস, রাহুল দাস, শ্রমিক দাস সহ আমাদের লকেট দি, অগ্নিম ইত্যাদি সহ সমস্ত আমাদের এমপি এমএলএরা এই আন্দোলনে সামিল থাকবেন। আমরা দায়িত্বপূর্ণভাবে শান্তিপূর্ণ মিছিল নিয়ে এসে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করতে চাই। কিন্তু পুলিশ আজকে আরজি করের ঘটনা, আজকে এবিভিপির একটি তুলনামূলকভাবে ছোট জামায়াতের উপর পুলিশের যে ভূমিকা, তাতে আমাদের মনে হচ্ছে যে পুলিশ প্ররোচনা দিতে পারে এবং পুলিশ হচ্ছে ভেতরে লোক ঢোকাতে পারে। এই লুঙ্গি বাহিনী, হাফ প্যান্ট বাহিনী পুলিশ কিন্তু প্ল্যান্ট করতে পারে। আর তাই জন্য পুরো দায়, যদি কোনো গোলমাল হয়, এই পুরো দায় কিন্তু বিধাননগর পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের থাকবে। সেটা আমরা বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য সরকার এবং বিধাননগর পুলিশকে আমরা বলে দিতে চাইছি। তার কারণ হচ্ছে, দেখুন, সারা দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, আমরাও সর্বত্র শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রতিবাদ করতে চাই। 16ই আগস্ট আমাদের যে ধর্ণা মঞ্চ, সেখানেও আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থানে বসতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের ধর্ণা মঞ্চ তুলে নিয়ে যাওয়া, কোন নেতা সেখানে প্রতিবাদের জন্য বসলেও তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ফলে সারা দিনভর যা কাণ্ড করেছে, তাতে পুলিশের গতিবিধি আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। এবং তারা ইচ্ছা করে এই আন্দোলনগুলোকে হিংসাত্মক রূপ দিয়ে একটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যা দেখেছেন যে সেদিন রিক্লেম দ্য নাইট বা রাত দখলের যে আন্দোলনে, সে 7,000 লোককেই বলছে 7,000 লোক হচ্ছে আরজি কর ভাঙতে গেছিল, যে পুলিশের বয়ান। কিন্তু সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্ট যখন চেপে ধরলো, তখন রাজ্যের আইনজীবী বলছেন যে না, 80-90 জন হচ্ছে ভেঙেছিল, 7,000 জন নয়। কিন্তু আমরা দেখেছি যে কলকাতা পুলিশ কমিশনার বলছে 7,000 জন নাকি আরজি করের দখল নিতে গেছিল। এই ভয়াবহ যে ঘটনা, পুলিশের যে একটা প্ল্যানিং কাজ করছে এই আন্দোলনকে হিংসাত্মক দাগিয়ে দেওয়ার জন্য, সেই জন্য আমরা আগাম বিধিসম্মত সতর্কীকরণ জারি করলাম। এবং একই সঙ্গে আমরা বলতে চাই যে 80-90 জনের কথা আজকে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের সামনে বলেছেন এবং বাহবা কুড়ানোর জন্য তারা 37 জনকে গ্রেপ্তারের দাবি করেছেন। আমরা বলতে চাই যে ওই 37 জনের নাম পরিচয় কলকাতা পুলিশ প্রকাশ করুন। তারা তো ছবি প্রকাশ করেছেন, যদি নাম আর পরিচয় প্রকাশ করা হয় তাহলেই পরিষ্কার হয়ে যাবে আমরা যে বলছি যে লুঙ্গি বাহিনী আর হাফ প্যান্ট বাহিনী এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং ডাক্তারদের উপর বাকি যারা আন্দোলনকারী ছিলেন, বিশেষ করে সাধারণ মানুষ যারা ছিলেন সেদিন রাত দখলের আন্দোলনে, তাদেরকে কালিমালিপ্ত করার জন্য যে এই কাণ্ড ঘটা হয়েছিল তা স্পষ্ট হয়ে যাবে। কলকাতা পুলিশের সাহস থাকলে কলকাতা পুলিশ ফেসবুকে যখন তাদের ছবি ছাপতে পেরেছেন, তাদের নাম এবং পরিচয় এবং ঠিকানা প্রকাশ করুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। জাতীয় টাস্কফোর্স সুপ্রিম কোর্টই গঠন করে দিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে দুটি রিপোর্ট সুপ্রিম কোর্ট চেয়েছেন। একটি সিবিআই কে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এবং রাজ্য পুলিশকে বা রাজ্য সরকারকে আরজি করের কাণ্ড নিয়ে তার জমা দিতে হবে। এর পরবর্তী শুনানি মঙ্গলবার হবে। তিনি একদিন ব্রিফ হিয়ারিং রাখবেন বলে আমরা বিচারপতি যা বললেন, আমরা বৃহস্পতিবারের দিকে তাকিয়ে থাকবো।